আমরা একটা অদ্ভুত চর্চা হতে দেখছি, আমাদের রাজ্যের সর্বত্র এই চর্চাটা ছড়িয়ে পড়ছে। দুর্যোগ নিয়ে রাজনীতি, আসলে যে কোনো বিষয় নিয়ে রাজনীতি করাটা অভ্যাসে রপ্ত করেছেন আমাদের রাজনীতিকরা। এখন তারা একটা দুর্যোগকে নিয়ে রাজনীতি করবেন, সেটাই তো স্বাভাবিক। এবার এই শারদীয়ার উৎসব, তার আগেও যেমন প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা ছিল, তেমনি এই উৎসব শেষ হবার সঙ্গে সঙ্গে আরও একটা দুর্যোগ। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বেশ কিছু মানুষের প্রাণ গেছে, তছনছ হয়ে গেছে মানুষের জীবনযাপন। আর এই দুর্যোগকে কেন্দ্র করে রাজনীতিও সমান তালে চলছে। রাজনীতি রাজনীতি আর রাজনীতি। আর এই রাজনীতির প্রকোপে পড়ে সাধারণ মানুষ কি করবে, তাদের অবস্থানটা কি হবে, তারা সেটা ভুলে যাচ্ছে। আমার টিভি স্ক্রিনের পর্দায় এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, সেই ছবিটা হচ্ছে যেদিন গত রবিবার, যেদিন ভয়াবহ দুর্যোগের প্রকোপে পড়েছিল গোটা উত্তরবঙ্গ, সেদিন আমাদেরই রাজ্যে একটা কার্নিভাল, মানে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমাদের রাজ্যের যিনি প্রধান প্রশাসক তিনি উপস্থিত ছিলেন, তিনি নেচেছেন, তিনি হই হুল্লোড় করেছেন, তিনি সবার সঙ্গে আনন্দ বিনিময় করেছেন। আর ঠিক তখনই উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মানুষ হাহাকার করেছে। প্রাকৃতিক দুর্যোগের সাথে এঁটে উঠতে না পেরে তারা এখান থেকে ওখানে ছুটে গেছে, আর্তচিৎকার করেছে, কত মানুষের প্রাণ গেছে, কত কত পরিবার তার ছন্দময় জীবন তছনছ হয়ে গেছে। না, কারোর কিছু যায় আসেনি। আমাদের প্রশাসনিক কর্তা তাদের মতো করে উৎসব উদযাপন করেছেন। এই যে দেখছেন, এরা বলা হয় এটা শিল্পী নাকি কি, অভিনয় টভিনয় করেন আমি জানি না, অভিনয় টভিনয় করেন এবং এদের মানবিকতা সংবেদনশীলতা কিছুই সাথে কাজ করেনি, এভাবেই করেন। এরা ঠিক বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ হয়ে উঠতে পারেন না, অভিনয় করেন। বলা হয় যে নাকি সেলিব্রিটি, আমি জানি না, এরা হয়তো পরিচিত অনেকের কাছে। তা যে শিল্পীর সংবেদনশীলতা নেই, যে শিল্পী সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে নড়ে উঠতে পারেন না, সামাজিক দুর্যোগ বিপদ আপদ যাকে তাড়িত করে না, তারা কী ধরনের শিল্পী আমরা জানি না। আর যারা এই সমস্ত দেখো চুপ থাকেন, চুপ থেকে যান বরাবর, তাদেরই বা কী বলে অভিহিত করা যায় আমরা সেটাও জানি না। কিন্তু যেটা নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে আসলে দুর্যোগের রাজনীতি, দুর্যোগকে নিয়ে রাজনীতি হয়। আমাদের প্রশাসনিক প্রধান দেখবেন মাঝে মধ্যেই বলবেন যে ওরা রাজনীতি করছে। এই যে এরপরেও উনি বলতে শুরু করেছেন যে কার্নিভালটা একটা আন্তর্জাতিক অনুষ্ঠান, সেখানে উপস্থিত থাকা আমার দায়িত্ব ছিল। এখন উপস্থিত থাকা দায়িত্ব তার ছিল, নাচার দায়িত্বও তার ছিল, এই ধরনের হইহুল্লোড় করার দায়িত্ব তার ছিল। প্রশাসনিক প্রধান যখন এই ধরনের হইহুল্লোড়ে মেতে ওঠেন তখন এই প্রশ্নগুলো তো উঠবেই। আর একটা কথা যেটা উনি বলেন মাঝে মধ্যে, রাজনীতি করবেন না, উনি যেটা করছেন সেটাও তো রাজনীতি। আমরা তো জানি উৎসবকে কেন্দ্র করে মানুষের স্বতঃস্ফূর্ত আবেগকে ব্যবহার করে উনি আসলে রাজনীতি করেন। রাজনীতি করবার জন্যই এই উৎসবগুলোকে উনি ব্যবহার করেন, বারবার ব্যবহার করেছেন। যেমন এই রাজ্যের স্বীকৃত বিরোধী রাজনৈতিক দলটা একটা বিশেষ বিষয় নিয়ে অবিরাম রাজনীতি করছেন। মানুষের ধর্ম পরিচয় নিয়ে তারা যেমন অবিরাম রাজনীতি করেন, তেমনি আমাদের প্রশাসনিক প্রধানও তার মতো করে উৎসব হইহুল্লোড় মত্ততা এটাকে নিয়ে রাজনীতি করেই যান আর নিজেই বলেন রাজনীতি করবেন না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা সাধারণ মানুষরা যদি সত্যি একটু রাজনীতি করতাম না তাহলে হয়তো ভালো হতো। রাজনীতি সেই রাজনীতি মানেতে নিছক কোনো দল নয়, রাজনীতি মানে একটা বোধ, রাজনীতি মানে একটা চেতনা, রাজনীতি মানে একটা মতাদর্শ। আমরা যদি আমাদের সেই মতাদর্শটাকে সামনে আনতে পারতাম, যদি সেই মতাদর্শ সামনে আনবার ক্ষেত্রে আমরা সজাগ হতাম, নাগরিকদের তো একটা রাজনীতি থাকবে, অবশ্যই থাকবে। নাগরিক ব্যক্তিত্বে বিচ্ছিন্ন হলেও তাদের তো একটা রাজনৈতিক থাকবে, তাদের তো ভাবনা থাকবে, চিন্তা থাকবে সমাজ নিয়ে। সেই চিন্তা, সেই ভাবনা আসলে সমাজের মঙ্গল করবে। সমাজের নাগরিকদের কী কী করলে উপকার হয় সেই ভাবনাটা নাগরিকদের নেই বলেই এই রাজনীতিক তথাকথিত দলীয় রাজনীতির আবর্তে যারা রয়েছেন তারা এরকম অসভ্যতা করতে পারেন। মানুষ যখন চরম বিপদের মধ্যে তখন এই অসভ্যতা করে এরা পার পেয়ে যান, কারণ সাধারণ মানুষ রাজনীতিকে বিসর্জন দিয়েছে।
আসলে আমি বলতে চাইছি বোধকে বিসর্জন দিয়েছে, চেতনাকে বিসর্জন দিয়েছে। বোধ চেতনা থাকলে না এদের জব্দ করা যেত, সামাজিকভাবে এদের বয়কট করা যেত, এই শিল্পী নামধারীদের বয়কট করা যেত, বিচ্ছিন্ন করা যেত যদি মানুষের বোধ থাকতো, মানুষের চেতনা থাকতো, নাগরিক যদি যথার্থ অর্থে নাগরিক হয়ে উঠতে পারত। আমাদের ব্যর্থতা এখানে, আমরা নাগরিক হয়ে উঠতে পারিনি। আমাদের নাগরিক হয়ে ওঠার ব্যর্থতার জন্যই এই ধরনের রাজনীতিকরা এই সমস্ত অসভ্যতা করে পার পেয়ে যান, এই সমস্ত শিল্পীরা এই অসভ্যতা করবার পরেও পার পেয়ে যান, সমাদৃত হন সমাজে। তা না হলে এদের ঘৃণিত হওয়ার কথা, এদের ঘৃণা ধিক্কার প্রাপ্য ছিল। রাজনৈতিক মতামতের ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ দলীয় রাজনীতির যাবতীয় আনুগত্য ঝেড়ে এই ধরনের আচরণ যারা করেন তাদের জন্য ধিক্কার সর্বস্তরে ধ্বনিত হতে পারত যদি, তাহলে বোঝা যেত আমাদের নাগরিক সমাজের একটা রাজনীতি আছে, যে রাজনীতি দিয়ে এই বদ, এই অসভ্য রাজনীতিকে তারা প্রতিহত করতে পারবেন। সেটা পারেননি, এটা ব্যর্থতা, নাগরিকদের ব্যর্থতা। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে আসলে মানুষই সমস্ত ক্ষমতার উৎস, মানুষকে কেন্দ্র করেই সমস্ত ক্ষমতা আবর্তিত হয়। কার্যত সেটা উল্টে গেছে, মানুষ অসহায় হয়ে গেছে। আর এই রাজনীতিকরা, এই যে প্রশাসনিক প্রধান, এনারা অসভ্যতা করে, ইত্রামি করেও পার পেয়ে যান। কারণ মানুষ সেভাবে সচেতন হতে পারেননি, মানুষ সেভাবে তার রাজনীতিটাকে সামনে আনতে পারেনি। তাই আমাদের প্রশাসনিক প্রধান অসভ্যতা করেন, এ রাজ্যের তথাকথিত বিরোধী দল বলে স্বীকৃত তারা অসভ্যতা করে, অসভ্যতা করবার পরেও তারা পার পেয়ে যান, কারণ মানুষের রাজনীতিটা নেই। আমাদের মনে হয় সেই রাজনীতির দিকে যদি আমরা মানুষকে একটু এগিয়ে দিতে পারি, যদি বলতে পারি যে রাজনীতি দরকার, রাজনীতি মানে আসলে বোধ, চেতনা, ভাবনা, মতাদর্শ, সেটাকে সামনে আনুন, সেটার পরশ পাথর বা সেটার কোষ্ঠী পাথরে এদের অসভ্যতাটাকে চিনতে শিখুন, তাহলে হয়তো অনেক কিছুই অন্যরকম হতে পারত, হওয়া দরকারও সেটা। আসলে এই বিষয়টার উপর একটু আলোকপাত করি, একটু বোঝবার চেষ্টা করি, দুর্যোগ আর রাজনীতি সত্যি কি আলাদা, নাকি রাজনীতিটা দরকার, কোন রাজনীতি দরকার, কিভাবে দরকার, কিভাবে সাধারণ নাগরিক রাজনীতিকে রপ্ত হতে পারে, সেই রাজনীতির দিকে আমরা কিভাবে সাধারণ মানুষকে ঠেলে দিতে পারি, আসুন একটু আলোচনা চর্চায় রাখি। আমরা এটুকুই পারি, আমি বারবার বলি, আমরা এটুকুই শুধু করতে পারি, মানুষের বোধে, মানুষের চেতনায় একটু ধাক্কা দেওয়ার প্রয়াস করতে পারি, তার থেকে বেশি কিচ্ছু করতে পারি না। মানুষ যদি না ভাবে, মানুষ যদি তার বোধকে বিসর্জন দেয়, তাহলে বারবার এইভাবে অসহায় হয়ে তাদের এই বদ, অসভ্য রাজনীতিক এবং এই সমস্ত তথাকথিত অভিনেতা অভিনেত্রীদের অসভ্যতা বরদাস্ত করে যেতে হবে। মানুষকে আসলে বোধ অর্জন করতে হবে, চেতনা অর্জন করতে হবে। আসলে এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ যাদের আমন্ত্রণ জানিয়েছি তাদের সঙ্গে প্রথমেই আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন আনিসুর রহমান, বিশিষ্ট আইনজীবী আনিসুর রহমান, একই সাথে মানবাধিকার আন্দোলনের একজন সক্রিয় কর্মী। আর আমার সঙ্গে রয়েছেন সৌমিত্র মুখোপাধ্যায়, আইনজীবী, দীর্ঘদিন আইনের সঙ্গে রয়েছেন সৌমিত্র মুখার্জি। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমানের কাছে প্রথম আসি। আনিসুরবাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা, যেটা আমি বললাম যে দুর্যোগ রাজনীতি, সবাই বলেন রাজনীতি করবেন না, আসলে তো রাজনীতিই করেন। উৎসবকে হাতিয়ার করে আমাদের দেশে, আমাদের রাজ্যের প্রধান প্রশাসনিক কর্তা যেমন রাজনীতি করেন, তেমনি আমি বললাম এ রাজ্যের স্বীকৃত বিরোধী দল তারাও রাজনীতি করেন। এই ত্রাণ নিয়ে তারাও রাজনীতি করছেন, ত্রাণ পৌঁছে দেওয়ার নামে তারা রাজনীতি করছেন, আরও একটা রাজনীতি তারা সামনে আনছেন এসআইআরের নামে, আমি আলোচনা করব পরের পর্যায়ে। গোটা বিষয়টা যে আমি যেটা বুঝতে চাইছি যে সাধারণ মানুষেরও বোধ একটা রাজনীতি থাকা দরকার। আমি খুব স্পষ্ট করে এটা বলছি, সাধারণ মানুষের রাজনীতিটা যদি ঠিকঠাক থাকতো না, তাহলে এই রাজনীতিকে হয়তো প্রতিহত করা যেত। সাধারণ মানুষের রাজনীতি মানে দলের রাজনীতি নয়, সাধারণ মানুষের রাজনীতি মানে নাগরিক স্বার্থের রাজনীতি, নাগরিক বোধ, নাগরিক চেতনা, নাগরিক মতাদর্শ। কোথাও মনে হয় না সেটারই বড় অভাব? হ্যাঁ, প্রথমেই বলি যে আপনি বললেন যে উৎসব, আসলে যেটা চলছে এটা কিন্তু বা কার্নিভালকে কেন্দ্র করে, এটা কিন্তু একটি ধর্মীয় উৎসব। একদম উৎসব বললে ভুল বলা হবে। কেউ যদি বলে বাঙালির উৎসব, আমি মনে করি সেটাও ভুল। অনেকে বলে থাকে, লেখা হয়। আসলে আমি জানি মোট বাঙালির প্রায় 70% প্রধান উৎসব এটা নয়। তাহলে 30% বাঙালির হয়তো প্রধান উৎসব হতে পারে, কিন্তু সেটা তাহলে বাঙালির উৎসব হয়ে ওঠে না, বাঙালির প্রধান উৎসব হয়ে ওঠে না। বাঙালির উৎসব বটে, কিন্তু বাঙালির প্রধান উৎসব নয়, আর একটি ধর্মীয় উৎসব। আর যারা আমাদের রাজ্যের বলুন, দেশের বলুন, যখন তারা সরকার তৈরি করে বা সরকারের যখন দায়িত্বশীল হয়, প্রশাসনের পদে বসে, তখন কিন্তু তাদের আর কোনো ধর্ম থাকার কথা নয়। কারণ
রাষ্ট্র যেহেতু ধর্মনিরপেক্ষ, ফলে রাষ্ট্রের কোনো ধর্ম নেই, ফলে রাষ্ট্র যারা নেতৃত্ব দিচ্ছে, রাজ্যকে যারা নেতৃত্ব দিচ্ছে, তাদেরও কোনো ধর্ম থাকার কথা নয়। কোনো ধর্মীয় অনুষ্ঠানে তাদের সেখানে কিন্তু যাওয়ার কথা নয়। কিন্তু কি বিচিত্র আমাদের এই দেশ, যে অবলীলাক্রমে এই সমস্ত কিছু ভেঙে গুঁড়িয়ে তারা তাদের মতো করেই সমস্ত কিছু চালিয়ে যাচ্ছে। কিন্তু আমার নাগরিক সমাজ, আমার দেশের মানুষজন, আমার রাজ্যের মানুষজন এ নিয়ে কেউ প্রশ্ন তোলার সাহস নেই, এবং প্রতিনিয়ত যেন একটা হচ্ছে ওই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা চলছে এ রাজ্য জুড়ে। বিশেষ করে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, ওরা যখন সম্প্রদায়ের কথা বলছে, তখন আমিও যে ওই সম্প্রদায়কে কতটা ভালোবাসি বা আমি কতটা দেখাতে পারি যে আমি কতটা ধর্মীয় আবেগ বা ধর্মীয় উৎসবে আমি কতটা কিভাবে সামিল, সেটা প্রমাণ করা, সেটা দেখিয়ে দেওয়া, সেটাকে বিরোধী পক্ষকে মানে দেখানো যে না আমি তোমাদের থেকে বেশি। এই যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা আমার দেশকে, আমার রাজ্যকে ভয়ঙ্কর ভাবে পিছিয়ে দিচ্ছে। যেটা আমরা দেখলাম কার্নিভাল, কার্নিভাল মানে আনন্দ উৎসব। আসলে আনন্দ উৎসব প্রত্যেকটা মানুষের জীবনে আসা দরকার, থাকা দরকার। আনন্দ উৎসব বিশেষ করে বছরের একটা সময় আমি মনে করি, আমি খুব ভালো লাগে যখন দুর্গাপুজোর সময় বা ঈদের সময় যখন মানুষগুলোকে হাসতে দেখি, প্রাণ খোলা হাসি, নতুন পোশাক পরতে দেখি এবং খুশি খুশি ভাবে ছুটি ছুটি কাটাতে দেখি, তখন আমার ভালো লাগে। কিন্তু যখন রাষ্ট্রের বা রাজ্যের প্রধান, যখন একটা অংশ আমার রাজ্যের যখন ভয়ঙ্কর ভাবে বন্যা পীড়িত, তিনি হয়তো যেতে পারতেন, অংশগ্রহণ করতে পারতেন, কিন্তু তাকে ওই যে ফিল্ম আর্টিস্টদের সঙ্গে হাতে হাত ধরে এই যে নাচার দৃশ্যটা, এটা বড্ড বেশি যেন যন্ত্রণাদায়ক। ওই যে মানুষগুলো প্রায় ইতিমধ্যে প্রায় 50 জন মানুষ সহ নাগরিক আমাদের থেকে প্রাণ হারিয়েছে, প্রচুর বাড়িঘর ভেঙে গেছে, রাস্তাঘাট একেবারে যাতা অবস্থা, প্রচুর পর্যটক উত্তরবঙ্গে যারা গেছে তারা ফিরতে পারছে না, তাদের কি কঠিন ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি তারা রয়েছে। কিন্তু সেই সময় ফিল্ম আর্টিস্টদের হাত ধরে মুখ্যমন্ত্রীকে যে নাচতে হবে, কার্নিভালে যোগ দেওয়ার মানে কি তাদের সঙ্গে নৃত্য প্রদর্শন করতে হবে, এটা বড্ড কষ্ট হয়, খারাপ লাগে। সত্যি আমরা কতটা সংবেদনশীল, কতটা মানবিক, আমরা মানবিক মুখটাকে আমরা বাংলার মানুষের সামনে তুলে ধরতে পারছি। আর তারপর যাদের হাত ধরে নাচছি, সমাজের প্রতি, রাজ্যের প্রতি বা আমাদের দেশের প্রতি এদের অবদান কতটুকু, এরা কারা, এরা কি দিয়েছে সমাজকে, আজকে প্রশ্ন তুলতে হবে। এরা ওই মানে রং মেখে এরা সিনেমায় বা বিভিন্ন জায়গায় এরা নিজেদেরকে প্রদর্শন করে, তাই এরা সেলিব্রিটি? তাদের জ্ঞান, তাদের বোধ, তাদের চেতনা, তাদের শিক্ষা, তাদের মানবিকতা, তাদের মনুষ্যত্ব, তাদের বিবেক, এগুলোই তো মানুষের সেলিব্রিটি হওয়ার মাপকাঠি হওয়ার দরকার ছিল। রং মেখে সিনেমা করা, নাটক করা বা যাত্রা করা, তারা সেলিব্রিটি কি করে হয় আমার তো বোধে আসে না। আসলে সত্যি সত্যি আপনি যেটা বলছেন যে আমরা নাগরিকরা বোধহয় একেবারে সত্যি সত্যি আমাদেরই দোষ, আমরা বুঝে উঠতে পারছি না আমাদের কি দরকার, কি চাওয়া, কি পাওয়া, কি পাওয়ার ছিল, কি দরকার ছিল আমাদের, কি প্রয়োজন আমাদের, আমরা কি পাইনি, কেন পাইনি, কিভাবে পাবো, কিভাবে পেতে পারতাম। এই প্রশ্নগুলো নিজেদের কাছে নিজেরা করে আমরা বোধহয় প্রতি মুহূর্তে মানে করে উঠতে পারছি না, বোধহয় আমরা বোধহয় আবেগে ভেসে যাচ্ছি। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে রাজনীতির কর্তা ব্যক্তিরা বা রাজনীতির কর্তা ব্যক্তিরা তবু মানা যায়, কিন্তু যারা শাসক মানে দলের নেতা নেত্রী, যারা মন্ত্রী, যারা মুখ্যমন্ত্রী, যারা প্রধানমন্ত্রী, যারা স্বরাষ্ট্রমন্ত্রী, তারা যখন এইরকম ভাবে একটা নির্দিষ্ট ধর্মের অনুষ্ঠানে নিজেদেরকে একেবারে নিয়োজিত করে দেয় এবং একই সঙ্গে যখন একটা অংশ দেশের বা রাজ্যের ভয়ঙ্কর ভাবে একটা প্রাকৃতিক দুর্যোগের শিকার, ঠিক সেই সময় সেই মুহূর্তে এই রকম নিজেদেরকে মানে প্রকাশ করা, এটা দুঃখের এবং যন্ত্রণার। সত্যি কি আমরা
মানে গণতন্ত্রের যে স্বরূপ বা গণতন্ত্রের যে যে ভালো জিনিস, সেটা কি আমরা নাগরিকদেরকে সত্যি দিতে পারছি? যে প্রশ্ন তারা নিজেরা বোধহয় নিজেদেরকে করেন না, ভাবেন না। আসলে কেউ ভাবতে চায় না, সবাই যে ক্ষমতা দখলের রাজনীতি করে, তো তা ক্ষমতা দখল, ক্ষমতা থেকে সরে যাবার মতো পরিস্থিতি যদি নাগরিকরা তৈরি করতে পারে, একদম। তখনই হয়তো শাসক বা বিরোধী দল তার হয়তো ভাবতে বাধ্য হবে। সেটাই করা দরকার। সেরকম কোনো নেতৃত্ব, সেরকম কোনো মুখ, সেরকম কোনো ব্যক্তিত্ব উঠে আসুক আমার এই বাংলায়, আমার এই দেশে, যে একেবারে বুক চিতিয়ে বলবে, রাজা তোর কাপড় কোথায়? এই প্রশ্নটা করা খুব দরকার হয়ে পড়েছে। সেরকম সিদ্ধারা সোজা করা, যে কোনো মূল্যে সবকিছু হেলিয়ে দেওয়া, সেরকম একটা মানুষ দরকার। সেরকমই বোধ হয়, তার জন্য আমাদেরকে হয়তো আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। বেশ, আমি সৌমিত্রবাবুর কাছে আসবো। সৌমিত্রবাবু একটা প্রশ্ন তুলেছেন আনিসুর রহমান, যে ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্রে এই ধরনের অনুষ্ঠানে সরকার সরাসরি যুক্ত হয়ে পড়ছে, অন্যদিকে ত্রাণের কাজ যেখানে অনেক বেশি সক্রিয় হয়ে প্রথম থেকে ঝাঁপিয়ে পড়া উচিত ছিল, সে কাজটা পেছিয়ে যাচ্ছে। পরের দিন গেলেন, কিছু চেক বিলি করলেন, চলে এলেন। এখনও যা অভিযোগ উঠছে যে ত্রাণ অপ্রতুল, ত্রাণের ব্যবস্থা সেভাবে হয়নি। তাহলে কোনটাকে অগ্রাধিকার দিচ্ছেন আমাদের রাষ্ট্রের যারা দায়িত্বে রয়েছেন, যারা গণতন্ত্রকে চালাচ্ছেন, তারা? আইনের দিক থেকে এটার ব্যাখ্যা কি? আপনি গোটা বিষয়টা বলবেন যে কি করা উচিত ছিল, কি হচ্ছে? প্রথম প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের কি কোনো ধর্ম আছে? ভারতের সংবিধান একদম। অনুযায়ী রাষ্ট্রের কোনো ধর্ম নেই। রাষ্ট্র কোনো ধর্মের জন্য কোনো রকম দান করতে পারে না, কোন রকম ধর্মের কোনো অনুষ্ঠান নিজে থেকে করতে পারে না, অনুষ্ঠানের জন্য সে নিরাপত্তা দিতে পারত। রাষ্ট্র কখনো দুর্যোগকে অবহেলা করে কখনো কোনো ধর্মীয় অনুষ্ঠানে মাতোয়ারা হতে পারে না, কারণ দেশ এবং দশ এই দুটো নিয়েই কিন্তু একটা রাষ্ট্র। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে 5ই অক্টোবর একটা কার্নিভাল হলো। এই কার্নিভালটা 9 বছরে পড়লো, 2016-তে শুরু হয়েছে। আমরা তার আগে দেখেছি নিলাম হওয়ার মতো 1,10,000 টাকা অব্দি উঠলো দুর্গাপুজোর ত্রাণ তহবিলে, দুর্গাপুজোর সাহায্য করতে। ত্রাণ তহবিল বলছে, দুর্গাপুজো করতে ক্লাবগুলো অনুদান দেওয়া হলো। তো ঈদের সময় তো এরম নিলাম হয় না যে বিভিন্ন মসজিদকে এত টাকা দেওয়া হবে। 25শে ডিসেম্বর গির্জাগুলোকে দেওয়ার জন্য তো এরম বিট হয় না বা নিলাম হয় না। 80,000 কত দেবো, 90,000 কত, 1 লাখ, 1,10,000, এটা তো হয় না। তাহলে সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষে আমরা হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেই জন্যে সংখ্যাগরিষ্ঠের শাসন, সেই জন্য হিন্দুদের উৎসবে 1,10,000 টাকা করে দেয়া হলো। আমি তো বলছি তৃণমূল কংগ্রেসও সাম্প্রদায়িক দল, অ্যাবসলিউটলি সাম্প্রদায়িক দল। বিজেপি সরাসরি হিন্দুত্ব নিয়ে প্রচার করে, তৃণমূল কংগ্রেসও পরোক্ষভাবে হিন্দু ধর্মের প্রচার করে। যে যতই তিনি ইফতার পার্টিতে যান, হিজাব করে যান, হিন্দুদের প্রতি টানটা 16 আনা না থাকলে, তিনি যদি সত্যি নিরপেক্ষ হতেন বা পশ্চিমবঙ্গ সরকার যদি নিরপেক্ষভাবে কাজ করত, তাহলে সেক্ষেত্রে ঈদের জন্য কোন মসজিদকে অর্থ সাহায্য দেওয়া হয়েছে? বড়দিনে, ক্রিসমাসে যেতে বড়দিনের জন্য কোন গির্জাকে সাহায্য দেওয়া হয়েছে? পুজো কমিটিগুলি এতদিন ধরে কি করে পুজো করে এসছে? 2016-র আগে থেকে তাদের কি পুজো হতো না? এখন এই পুজো কমিটিগুলি যে টাকাগুলো পাচ্ছে, সেটা তাদের অতিরিক্ত আয় হচ্ছে। যারা নেয় না তাদের আমি কুর্নিশ করি। উত্তরবঙ্গ ভাসছে, দক্ষিণবঙ্গ হাসছে, এই স্লোগানটা একসময় তৃণমূল কংগ্রেস থেকে দেওয়া হতো যে দক্ষিণবঙ্গ হাসছে, উত্তরবঙ্গ হাসছে। এবার হয়ে গেল উত্তরবঙ্গ কাঁদছে, দক্ষিণবঙ্গ হাসছে। আমরা কি দেখলাম? দার্জিলিং, কালিম্পং, মিরিক, সিকিম, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি শুধু বন্যা প্লাবিত। দার্জিলিং এবং
সিকিম, এই দুটো জায়গা পার্বত্য অঞ্চল বলে এদের 100 মিলিলিটার থ্রেশ হোল্ড, যেটা আমরা বলি 100 মিলিলিটার থ্রেশ হোল্ড ক্ষমতা আছে জল ধরার, অর্থাৎ 100 মিলিলিটার বৃষ্টিপাত অব্দি একটা মাটি ধরে রাখার ক্ষমতা আছে, যেটা আমাদের সমতল অঞ্চলে আমরা 250 মিলিলিটার অব্দি ক্ষমতা ধরে রাখতে পারি, কারণ পার্বত্য অঞ্চলের মাটি অনেক আলগা হয়। 100 মিলিলিটার অতিক্রম করে 170-80 মিলিলিটার যখন বৃষ্টি হয়ে গেছে, তখন স্বাভাবিকভাবে মাটি ধরে রাখতে পারেনি, একের পর এক ধস, মাটি চাপা পড়ে মানুষ মারা যাচ্ছে, পর্যটকরা আটকে যাচ্ছে, এবং সমতলে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি ভাসছে, আলিপুরদুয়ারের কিছু কিছু অঞ্চল ভাসছে, এবং ভাসছে ডুয়ার্স। এত সুন্দর একটা অঞ্চল ডুয়ার্স, গত বছরে আমি নাটকের শো করতে গেছিলাম ডুয়ার্সে, সেই ডুয়ার্স ভাসছে কারণ যে মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে সেটা তাদের ধারণ ক্ষমতার বাইরে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন 65,000 কিউসেক জল ডিভিসি ছেড়ে দিয়েছে রাজ্যকে না জানিয়ে। এটা কি ডিভিসির জলের জন্য বন্যা হয়েছে, না অতিরিক্ত অস্বাভাবিক বৃষ্টিপাত? 51 বছরে যে বৃষ্টিপাত হয়নি, আমার জীবনে আমি এত বর্ষা কখনো দেখিনি, তার জন্য বৃষ্টিপাত হয়েছে। ডিভিসি দক্ষিণবঙ্গে অবস্থিত না উত্তরবঙ্গে অবস্থিত? দক্ষিণবঙ্গে যদি ডিভিসি জল ছাড়ে, এছাড়া উত্তরবঙ্গে পৌঁছয় কি করে? উনি তো কলকাতা ভেসে যাওয়ার জন্য ডিবিসি জল ছাড়াকে দায়ী করেছেন। ডিবিসি জল ছেড়েছে তাই কলকাতা নাকি ভেসে গেছে, এবং একেবারে নবান্ন। উত্তরবঙ্গকেও দায়ী করেছেন, উত্তরবঙ্গকেও ডিবিসি কে দায়ী করেছেন, তার সঙ্গে দায়ী করেছেন নেপাল এবং ভুটানকে একসঙ্গে দায়ী করেছেন। সেটাই তো প্রশ্ন আসছে, দক্ষিণবঙ্গের ডিবিসি উত্তরবঙ্গ ভাষা কি করে? শুধুমাত্র কলকাতা ভাষাকে দায়ী করেননি, ডিবিসির অপরিমিত জল ছাড়ার জন্য এই ম্যানমেড বন্যা। কলকাতায় তো ম্যানমেড বন্যা হয়নি, ম্যানমেড বন্যা হয়েছে। আমি আইনজীবী, আমি খুব সূক্ষ্ম ভাবে বিচার কথাগুলোর কিন্তু মানে অর্থ খোঁজার চেষ্টা করি। উত্তরবঙ্গে ম্যানমেড বন্যা, ম্যানমেড কে করেছে? আপনার প্রশাসনিক ব্যর্থতা, আপনার প্রশাসনিক ব্যর্থতা করেছে। এরপর আপনি কি করলেন? বন্যা যখন ভাসছে তখন আপনি ছুটে এলেন না, আপনার সরকারের কোনো প্রতিনিধি ছুটে এলো না। 5ই অক্টোবর রেড রোডে আপনি কার্নিভাল করলেন, নবম কার্নিভাল। কি যুক্তি দিলেন? যে কার্নিভালে বিদেশিরা আসবে, যে কারণে বাতিল করার কোনো জায়গা ছিল না। ভালো কথা, আপনি বাতিল না করে আপনি যে স্টেটমেন্টটা দিলেন যে আমি ওখানে সমস্ত ব্যবস্থা করে এখানে আছি, তো আপনি এখানে সমস্ত ব্যবস্থা করে কার্নিভালে উত্তরবঙ্গের টানে যেতে পারতেন। তাহলে আর তৃণমূল কংগ্রেস নরেন্দ্র মোদীর দিকে আঙুল তোলে কেন? যখন অনেক বিলম্বে মণিপুরে পৌঁছেছিল নরেন্দ্র মোদী, আমাদের প্রাইম মিনিস্টার, আপনি কি করলেন? কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন। আপনি যদি ওখানে 1 মিনিট মৌনব্রত পালন করতেন বা 1 মিনিট নীরবতা পালন করতেন, তাহলে মানুষের মনে সেটা কিন্তু বিবেকে অনেকটাই কিন্তু সয়ে যেত যে না, উনি স্মরণ করেছেন। আর ওই নাচানাচিটা সেলিব্রিটিদের হাত ধরে যদি না করতেন, তাতেও যদি আপনি কার্নিভাল করতেন, মানুষের এত মনে কষ্ট হতো না, এত যন্ত্রণা মানুষ পেত না।